এবার মালা বদল হবে। কি হলো? মালা বদল করুন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। আপনি আর বলবেন না, ছেলের জন্য মেয়ে পছন্দ করা ভারী ঝক্কির কাজ। মেয়ে পছন্দই হচ্ছে না, যাকেই দেখি পছন্দ হচ্ছে না। শেষ পর্যন্ত এই প্রিয়াঙ্কাকেই পছন্দ হলো। অবশেষে নিখিলের বিয়েটা হচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে না বড় কাকিমা। তোমার মুখ দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে বাড়িতে ছোট বউ আসবে। সে কি আর কম আনন্দের কথা? না 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 না, অত সহজ ছিল না কাজটা। নিখিল তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছে না। কি করি রাগ দেখিয়ে, অভিমান করে, বুঝিয়ে সুঝিয়ে, মায়েরা যা করে আর কি, চোখে জল টল বের করে শেষে ধরে বেঁধে বিয়েতে রাজি করালাম। এত প্রশ্ন আমার ছেলের মনে, এত দ্বিধা দ্বন্দ্ব। আসলে সেই ছেলেবেলা থেকে কি হলো? হঠাৎ কি এত ভাবছো বলো তো? আরে কি চিন্তা করছো বলোই না। না না, কিছু হয়নি। আসলে এখন আমার নিখিলের জন্য একটু একটু দুশ্চিন্তা হচ্ছে। এতদিন তো মায়ের যত্নে আদরে ছিল। আমি তো আগলে আগলে রেখেছি আমার নিখিলকে। ওর ভালো মন্দ, রাগ, অভিমান সমস্ত কিছু বুঝে বুঝে চলেছি। কিসে ওর সুবিধে, কিসে অসুবিধে, কিসে ও ভয় পায়, কিসে ও খুশি হয়, সব আমি একা হাতে সামলেছি। কাউকে কিচ্ছুটি করতে দিইনি। সেই নিখিল আমার বড় হয়ে গেল। সময় অনেক পার হয়ে গেল বড় কাকিমা। আজ আমার নিখিলের বিয়ে, আজ আমার নিখিলের বউ আসবে। সেই বউয়ের হাতে ওর সমস্ত দায়িত্ব আমাকে তুলে দিতে হবে। এরপর থেকে তো ওই দেখাশোনা করবে। আমার তো ছুটি, কিন্তু একটাই ভয়, ওর বউ পারবে তো ওর ভালো মন্দ বুঝে চলতে? খুব চিন্তা হচ্ছে তাই না? এই সময় এরকমই হয়। আরে আমরাও তো সন্তানের মা, আমরাও তো তাদের বিয়ে দিয়েছি। মন খারাপ করো না, এই সময় একটু এরকম চিন্তা হয়। না না,
বড় কাকিমা, আমি তো অরুণ অশোকেরও বিয়ে দিয়েছি, কই এত দুশ্চিন্তা তো হয়নি ওদের বেলা। আসলে নিখিলটা আমার বড় আদরের ছেলে, তাই জন্য বোধহয় একটু একটু বেশি চিন্তা করছি। আচ্ছা বড় কাকিমা, আবার কখন আমার ছেলেটাকে দেখতে পাবো বলুন তো? তোমাদের বৌমা কিন্তু খুব ভালো মেয়ে। তোমার কাছে ওর যা গল্প শুনলাম, ওই বউ তো একবারে সংসারটাকে ভরিয়ে রাখবে। তোমাকে, নিখিলকে, তোমাদের বাড়ির সবাইকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে, বুঝলে? তা হ্যাঁ গো, তোমাদের এই বউ রান্না বান্না জানে তো? না, খুব একটা বেশি কিছু জানে না, একটু আধটু জানে। আসলে বিদেশে মানুষ হয়েছে তো, ও নিয়ে চিন্তা নেই, আমি সব শিখিয়ে পড়ি নেবো কোন। তাহলে বউ ভাতের দিন পায়েসটা রান্না করেই ট্রেনিংটা শুরু করে দাও। তোমাদের এত বড় বাড়ির হেঁসেল, তাকে তো মাঝে মাঝে একটু সামলাতে হবে নাকি? সে নিয়ে চিন্তা করবেন না, আমি আমার বৌমাকে গড়ে পিঠে আমার মনের মতন তৈরি করে নেবো কোন। আর মেয়েও ভারী ভালো মেয়ে, লক্ষ্মীমন্ত মেয়ে, ও ঠিক তৈরি হয়ে যাবে। আর ধর্মে কি মতি বড় কাকিমা, যেদিন আমরা পুজো দিতে গেলাম মন্দিরে, সেদিন দেখি দিন দরিদ্রের সেবা করছে। কি ভালো মেয়ে। আর ভাগ্যগুণে নিখিলও সেদিন আমার সঙ্গে ছিল। আমার তো মেয়েটিকে দেখেই ভারী পছন্দ হয়ে গিয়েছিল, আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেই নিখিলের সেই মেয়ের সঙ্গেই আজ বিয়ে হচ্ছে, আমি নিশ্চিন্ত। আমি জানি না শ্যামা এই বিয়ের কি ভবিষ্যৎ। মন থেকে কোনোদিন আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো কিনা সেটাও জানি না। আজ আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য যা করলেন, কৃষ্ণ জানে আপনার এই ত্যাগ আমি কোনোদিনও ভুলবো না। যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সুখী করার। শ্যামা, বসো ওখানে বসো। এখানে বসতে কি? হে কৃষ্ণ, যে মানুষটা আজ অব্দি এতটা দূরে ছিল, তাকে আজ এত কাছে এনে দিলে কি করে? ওনাকে স্বামী হিসেবে কল্পনা করাও তো আমার পক্ষে সম্ভব নয়। আকাশকে কি করে তুমি মাটিতে এনে ঠেকালে কৃষ্ণ?
বোঝাও আমাকে। একটা বিয়ে দেখলাম বটে, এমন বিয়ে বাবা বাপের জন্মে আমি দেখিনি। আমি তো মরার আগে কখনো ভুলতেই পারবো না। গায়ের লোক ফোন করে জিজ্ঞেস করছিল আমার বিয়েটা কেমন হলো। মিথ্যে কথা তো বলতে পারবো না বাপু, তাই সত্যি কথাটা খুলে বললাম। গায়ের লোক এসব শুনে তো একদম অবাক হবে না বাবু? এক পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আরেক পাত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল। এমন ঘটনা জীবনে শুনেছো? ওই ত্রিলোচন সরকারই তো সবকিছু করালো। আচ্ছা, এই এত যে কারচুপি করেছে সেটা তোমরা কেউ বুঝতে পারোনি? হ্যাঁ, কি আর বলবো গো গোসাই দাদা, সবই আমার কপাল। বুঝতে পারলে কি আর এইরকম একটা নোংরা খেলায় মেয়েটাকে আমার ঘুঁটি হতে দিতাম? এটা কিন্তু একদিক দিয়ে ভালোই হলো। আর তোমার মেয়ে তো রাজবাড়িতে যাচ্ছে, ওই বাড়ির ঝি দাসী হলোই তো অনেক। ত্রিলোচন জ্যাঠা প্রতিশোধ নিতে গিয়ে আমাদের শ্যামা তো ভাগ্যটাই খুলে দিল। ঠিক বলেছে। আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে এসেছি, ওদের নাকি অনেক বড় বাড়ি, কতগুলো গাড়ি আর বিশাল মশলার ব্যবসা। আমরা ওদের কুটুম্ব হয়ে তো যাতে উঠলাম গো। চুপ করো বৌদিদি, তোমরা যে কি বলে যাচ্ছ তা তোমরা জানো না। এই বিয়েতে কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই। এভাবে বলিস না মা, এভাবে বলিস না। মান সম্মান এগুলো সব আদায় করে নিতে হয় রে মা। আর আমি জানি তুই ও বাড়িতে গেলে এই মান সম্মান ঠিক আদায় করে নিবি। না মা, এ বিয়েতে কারোর সম্মান নেই, না আমার না তোমাদের। এইরকম ভাবে বিয়ে হলে যে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। কেন রে শ্যামা, তুই তো বলিস সবকিছু নাকি তোর ওই কৃষ্ণের ইচ্ছেতে হয়, তো এই বিয়েটা নিশ্চয়ই তেনার ইচ্ছেতেই হয়েছে। হ্যাঁ সত্যিই তো, এবার তো সবাই এই কথাটাই বলবে, সবই কৃষ্ণের ইচ্ছে। কিন্তু কেন তোমার এমন ইচ্ছে হলো ঠাকুর, যে আমার জীবনটা তুমি ছোট কর্তার জীবনের সঙ্গে বেঁধে দিলে? আমি তো তার যোগ্যই নই। তাহলে কি ছোট কর্তার কথা বারবার ভাবাটাই আমার পাপ হয়ে গেছে কৃষ্ণ? আজ সকাল থেকে বারবার ছোট কর্তার কথা মনে পড়েছে। তুমি সেই ভাবনাটাই আমাকে শাস্তি হিসেবে দিলে। দিস ইজ এ ক্লিয়ার কেস অফ চিটিং। আমাদের মিথ্যে কথা বলে একটা অন্য মেয়ের সঙ্গে নিখিলের জোর করে বিয়ে দেওয়া হলো, আর আমরা কিচ্ছু করবো না, চুপচাপ মেনে নেবো সব। আমাদের কোনো একটা স্টেপ নেওয়া উচিত বাবা, ডেফিনেটলি নেওয়া উচিত। নিখিলের জীবনটা এইভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাবে আর আমরা সবাই দেখবো সেটা। তাছাড়া মাকে কিভাবে ফেস করবে সেই কথাটা কেউ ভেবে দেখেছো একবারও? মা তো কনস্ট্যান্টলি আমায় ফোন করে যাচ্ছেন। যদি প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করেন আমি কি বলবো সেই ভয় আমি তো ফোনই ধরতে পারছি না। তুমি বুদ্ধিমতী মেজ বৌমা, এতদিন ধরে এত কিছু সামনে এসেছো আর এইটুকু সামলাতে পারবে না? বেশ, আপাতত মানে এখনকার জন্য না হয় মাকে সামলে নিলাম, কিছু একটা বলে বুঝিয়ে দিলাম। কিন্তু বাকিরা, মানে আমাদের এই বিয়ে বাড়িতে আমাদের তো অনেক গেস্ট এসেছিলেন, তাদের মধ্যে কেউ যদি মাকে ফোন করে কথাগুলো বলে দেয় তখন মায়ের রিয়াকশনটা কি হবে তোমরা ভেবে দেখেছো কেউ? হ্যাঁ, নাকি জনে জনে সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যে প্লিজ প্লিজ আমাদের বাড়িতে ফোন করবেন না, আমাদের মাকে কিচ্ছু জানাবেন না? কোনটা করবো? বৌমা তুমি সুজাতাকে ফোনে ধরে দাও, আমি কথা বলবো। এই যে মেজো বৌমা, কি করো বলো তো তোমরা? ফোনটা ধরতে পারো না? আমি বসন্ত বলছি। ও শোনো, তুমি এত চিন্তা করো না, সব হয়ে গেছে, মানে বিয়ে মিটে গেছে।
ওরা খুব ব্যস্ত ছিল তো, তাই হয়তো তোমার ফোনটা ধরতে পারেনি। যাক বাবা, নিশ্চিন্ত করলে তুমি। বিয়েটা তাহলে ভালো ভালো মিটে গেছে বলো। ওরা এখন কি করছে? গল্পগুজব করছে? আচ্ছা, প্রিয়াঙ্কাকে কেমন লাগছে সিঁদুরদানের পর? সুন্দর দেখাচ্ছে না? তুমি ওকে একটু ফোনটা দাও না। ফোনটা তো, হ্যাঁ আমি কথা বলবো, একটু কথা বলতে চাই, একটু দাও না ফোনটা। কি গো, চুপ করে আছো কেন? প্রিয়াঙ্কাকে ফোনটা দাও। আসলে এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ওই প্রিয়াঙ্কাকে ঘিরে রয়েছে। ঘরটা একটু ফাঁকা হোক, তারপরে আমি তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো। ও মা, এই মাত্র তো তুমি বললে সব ভালো ভালো মিটে গেছে। এখন তো তাহলে বাসর হওয়ার কথা, এখন আবার কিসের ব্যস্ততা? প্রিয়াঙ্কা একটু কথা বলতে পারবে না ওর সঙ্গে? একটু দাও না ফোনটা। দেখো, ছেলের বিয়ে দিয়েছো, এখন তো ওরা বাসর ঘরে ব্যস্ত থাকবেই। এই দেখো না, এই মেজ বৌমাকে দেখো না, ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে ওইদিকে চলে গেল। ওখানেই সব হাসি ঠাট্টায় মগ্ন আছে আর কি। এখন এই অবস্থায় ফোনে কথা বলানোটা। কিসের সমস্যা? শাশুড়ির সঙ্গে কথা বললে ওর একটু আনন্দ ফুর্তি কমে যাবে না? ফোনটা দাও বলছি। এখন এত অভিমান করলে হয়? দেখো, ওরা বাসর ঘরে সবাই হাসি ঠাট্টা করছে, গান বাজনা করছে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, একটু ফাঁকা হলে আমি বললাম তো তোমার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। আর একান্ত যদি কথা না হয়, কাল সকালেই তো তুমি সব দেখতে পাবে। মানে কাল সকালে কি সব দেখতে পাবো? মানে কাল সকালেই তো আমরা বাড়িতে পৌঁছে যাব, আর তখনই তুমি তোমার ছোট বৌমাকে দেখতে পাবে, কথা বলতে পারবে, এই আর কি। ও মা, এসব তুমি কি বলছো? সকাল সকাল চলে আসবে মানে? সকালে কত আচার অনুষ্ঠান থাকে, সেসব সারতে সারতে তো দুপুর গড়িয়ে যাবে। সকালে চলে আসবে কি? হ্যাঁ, আসবো, সকালবেলাতেই আসবো। শোনো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর বেশি কথা বলার দরকার নেই, তুমি একটু ঘুমিয়ে নাও। আবার কাল সকালবেলায় তো হাজারটা কাজ। দাঁড়াও, ফোন কেটো না। বলছি যে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে বড় ইচ্ছে করছিল, একটু ফোনটা দাও না, একবারটি দাও। হবে। আরে তোমার ছোট বৌমা কালকেই তো বাড়িতে যাবে, তখন তার সঙ্গে যত ইচ্ছে গল্প করো। ঠিক আছে, আমি এখন তারা রাখছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। শোনো, কাল সাবধানে এসো, আর তুমিও সাবধানে থেকো। বাবা, মাকে এই মিথ্যে কথা বলাটা কি ঠিক হলো? শোন বাবা নিখিল, দূরের তীর অনেক জোরে কাঁথে। এক্ষুনি তোর মাকে কিছু বললে ও নানা রকম ভাবতে বসবে, টেনশন করবে, শরীর খারাপ করবে। তাই আমি বলেছি বাসর জায়গা হচ্ছে, ব্যাস। এর থেকে বেশি ওকে এক্ষুনি বলার কোনো দরকার নেই। আর সুজাতা, তোদের কাউকে ফোন করলে ফোনটা ধরারও কোনো দরকার নেই। বলি ও মা, আমরা এইভাবে দাঁড়িয়ে আছি কেন বলো দেখি? বিয়ে তো হয়ে গেল, এবার তো বাসর রাতের ব্যবস্থা করতে হবে, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? আর ছাড়ো পার্বতী, বরপক্ষ যে বিয়েতে রাজি হয়েছে এটাই অনেক। আমাদের শ্যামা মায়ের সৌভাগ্য, নমনম করে তো বিয়েটা তো হলো। আর এই বাসর ঘরে বরপক্ষ রাজি হবে ভেবেছো? তা বললে হবে কেন বলো দেখি? এই সব তো বাসর রাত জাগা বিয়েরই তো নিয়ম, তো এতে তো চেনা জানাটা বাড়বে নাকি? নিয়ম কানুন দেখে কোনো লাভ নেই। আমাদের জন্য ত্রিলোচন দাদা একটা জায়গা ঠিক করে রেখেছেন, এটা কিন্তু বেশ ভালো কাজ করেছেন। চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। বাসর জায়গা হবে না তাহলে? তোমরা ঘুমোতে যাচ্ছ? এই বিয়েটা তো আর 5টা বিয়ের মতো স্বাভাবিক বিয়ে না বৌদিদি। বরকনে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে, তুমি তো সবই জানো। কারোরই নিজের ইচ্ছাই না, এরপর আবার কিসের বাসর রাত? ওই তো আমাদের শ্যামা মা বলেই দিয়েছে। চলো গো, আমরা এবার সবাই শুতে যাই। সন্ধ্যা থেকে যা গেল, শরীরটা বড্ড খারাপও লাগছে। চলো চলো। আর কাঁদিস না মা, আর কত কাঁদবি বল দেখি? কে দেখি লাভ বল? যা হবার তা তো হয়েই গেছে। আসলে সব দোষ আমাদের দোষ। আমরা যদি ঘুণাক করে টের পেতাম তাহলে এমন ঘটনাটা ঘটতো না রে। তোর মতো যদি ত্রিলোচন দাদাকে প্রশ্ন করতাম তাহলে তোকে এই দিনটা আজকে দেখতে হতো না মা। আমাদের ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। নিজের মেয়ের কাছে এমন করে ক্ষমা চাইতে নেই মা।
আমাদের দোষে তোর এই অবস্থা রে মা। আমরা যদি ওনাকে অন্ধের মতো বিশ্বাস না করতাম, ওনার কথাগুলো যদি যাচাই করে নিতাম, তাহলে তাহলে তোর জীবনটা যে এরকম ভাবে ভেসে যেত না রে মা। অমন ভাবে বলো না মা, তোমরা তো নিরুপায় হয়ে জ্যাঠামশাইয়ের ওই মিথ্যে জালে জড়িয়ে পড়েছিলে। তোমরা যে সত্যি কিছু জানতে না। আর জ্যাঠামশাই তো একের পর এক মিথ্যে আশা দিয়ে, ভরসা দিয়ে একটা গোটা স্বপ্ন গড়ে তুলেছিল। সেটা যে এত বড় মিথ্যে স্বপ্ন, সেটা যে তোমরা টেরও পাওনি। শুধু তোমরা কেন, আমিও তো টের পাইনি। মুহূর্তের জন্য একবার মনের মধ্যে সন্দেহ জেগেছিল ঠিকই, কিন্তু আমিও যে বিশ্বাস করেছিলাম। আর মিথ্যে স্বপ্ন যে কোনোদিন সত্যি হয় না মা, একদিন না একদিন ঠিক ভেঙে যায়। আজ সেই জন্যই মিথ্যে স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।